বর্ষায় খাদ্যি আর আমি পূর্ণিমায় আলো দিতাম। ঢেকে রাখি যেমন কুসুম পাপড়ি রাব ডালে ফসলের ঘুম। ঢেকে রাখি যেমন কুসুম পাপড়ি রাব ডালে ফসলের ঘুম। ব্যাপারটা হচ্ছে আমি তোমাকে একটা কথা বলে ডেকেছি জানি। আমি তোমার সন্তানের মা হতে চলেছি। হ্যাঁ, আমি ঠিকই বলছি, আমি যে সত্যি কথাই বলছি। না না, এ হতে পারে না। তুমি অন্য কারো দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিতে চাইছো। প্রদীপ, তুমি কি বলছো প্রদীপ? আমি তো তোমাকে ভালোবাসি প্রদীপ। আমি তুমি ছাড়া অন্য কোনো পুরুষের কথা ভাবিও যে আমার ঘৃণা হয় প্রদীপ, আমার ঘৃণা হয়। হ্যাঁ, আমি যা বলছি ঠিকই বলছি। তুমি অন্য কারোর সঙ্গে ফষ্টি নষ্টি করে সেই দোষটা আমার ঘাড়ে চাপিয়ে দিতে চাইছো। দ্বিতীয়বার তুমি মুখে এই কথা উচ্চারণ করবে না। তুমি আমাকে বিয়ে করতে না পারো, আমার কোনো দুঃখ নেই, কিন্তু তুমি আমাকে চরিত্রহীন অপবাদ দিও না প্রদীপ, আমাকে চরিত্রহীন অপবাদ দিও না। আমি তোমাকে যে আমার স্বামীর আসনে বসিয়েছি, তুমি আমাকে এইভাবে অপবাদ দিতে পারো না প্রদীপ। তুমি আমাকে চরিত্রহীন বলো না, বলো না, আর তাছাড়া এই মুহূর্তে তোমাকে বিয়ে করাটাও আমার পক্ষে সম্ভব নয়। এখন আমি নার্সিংহোম যাওয়াটা প্রয়োজন মনে করো, তাহলে অসম্ভব। আমি যে তোমাকে স্বামী বলে মনের প্রাণে ভালোবাসি প্রদীপ, অন্য কোনো পুরুষকে আমি জীবন সঙ্গিনী করতে পারবো না। তুমি আমাকে শুধু নাই বদলে তোমার ভালোবাসার পৌরুষ তো আমার গর্ভে আছে। আমি সেই স্মৃতিটাকে নিয়ে সারা জীবন বেঁচে থাকবো প্রদীপ। আমি এক্ষুনি সঞ্জুর কাছে যাবো। হ্যাঁ, সঞ্জুর কাছে আমি এক্ষুনি যাবো সঞ্জুর কাছে। আরে সঞ্জু, তুমি এখানে? মানে আমি একটা খুব প্রবলেমে পড়ে গেছি সঞ্জু। প্রবলেম? আরে কি প্রবলেম? আমাকে বলো। আমরা সব রকম প্রবলেম সলভ করার জন্য দাঁড়িয়ে আছি। সব সমস্যা সমাধান করো। আরে বিপদ নদীর কাণ্ডারি মোরা, বিপদ নিয়েই ঘোরাফেরা। বলো তোমার কি সমস্যা সেটা খুলে বলো। সেটা তো আমার পার্সোনাল প্রবলেম। আরে পার্সোনাল হলেও বলতে তো তোমাকে হবেই। হ্যাঁ বলবো, কিন্তু এখানে বলতে পারবো না। চলো ভিতরে গিয়ে তোমাকে সব কিছু বলবো। ভিতরে গিয়ে বলবে? আচ্ছা ঠিক আছে রাজুদা, আসবন্দা, আমি একটু আসছি। একবারে বিউটির সমস্যা শ্রবণ করে সমাধানের সূত্র বের করে এক্ষুনি চলে আসছি। তোমরা থাকো, আমি আসছি বলে এসো বিউটি। চলো, কোনো চিন্তা নাই, তোমার বিপদ থেকে আমরা উদ্ধার করবো। আসলে রাজু, আমাদের
প্রত্যেকের জীবনে না কোনো সমস্যা একটা আছে। কিন্তু কিন্তু আমাদের মধ্যে বেকারের জীবনে তো কোনো সমস্যাই নেই। তার মানে তুই বলতে চাইছিস? আমি বলতে চাইছি এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি। কর্মকাজ নেই, গাড়ি ঘোড়া কিছু নেই, অফিস কাছারি নেই, শব্দ বা পরিবেশ দূষণ বালাই নেই, সময় দিই না বলে তেলে বেগুনে যেগুলো গিন্নি রাগ নেই, টেলিফোনে হাত নেই, শহরতে কারফিউ লোকজন কেউ নেই। কিন্তু বন্ধু নেই কিছু নেই, তবু তো আছে কিছু, বলতে যা বাধা নেই। কি শুনবি? দুলানে ভয় আছে, হৃদয়ে সংশয় আছে, ওই ধর্মের বাঘ হেসে আবার উঠোনে এসে আশ্রয় ছেড়ে যায় মানুষের কাছে। তাই দুলানে ভয় আছে, হৃদয়ে সংশয় আছে। ও তার মানে তুইও নচিকেতার গান শুনিস? নচিকেতার গান শুনি না, আরে তোর সঙ্গে থেকে থেকে একটু আধটু কবিতার মতো করে ওই শিখে গেছি আর কি। এবার তুই যাই বলিস হাসবেন, আধুনিক কবিতাগুলো না ভীষণ দুর্বোধ্য, আরে। সাধারণ মানুষের পক্ষে বোঝা দারুণ কঠিন। আরে কেন হবে না বন্ধু, আমাদের সমাজের এই সাধারণ মানুষের চরিত্র বোঝা যে আরো বড় কঠিন। ঠিক বলেছিস বন্ধু, এই সমাজে যে সমস্ত মানুষকে আমরা ভালো মানুষ বলে জানি, দেখে যে সব থেকে বড় সমাজ বিরোধী হচ্ছে সেই মানুষগুলো। আর এই সমাজ বিরোধীরা সমাজ থেকে ব্রিফকেস বা নেকলেস চুরি করে না, এরা সমাজ থেকে মূল্যবোধ চুরি করে। বলেছিস রাজু, ঠিক বলেছিস। আর শুধু মূল্যবোধ নয়, ওরা এই সমাজের বেকার বিবেকবান শিক্ষিত মানুষের মধ্যে, শিক্ষিত বেকারদের মধ্যে অর্থের লোভ ঢুকিয়ে দিয়ে ওদের সব স্বপ্নের মহৎ আদর্শকে চুরি করে নেয়। আদর্শকে জলাঞ্জলি দিয়ে মানবার স্বপ্ন দুঃস্বপ্নের হাটে নিলাম করে দেয়। তারপর নেতাদের কথা মতো ওয়াকে ব্রেক করে রাজনীতির নীতিকে মিশিয়ে প্রকাশ করে সেই তোমার নিজেই শেষ হয়ে যায়। আর ওই সব নেতারা বুক ফুলিয়ে সমাজের চোখে ঘুরে বেড়ায়, আমরা তাদের হাতে তুলে দিই দেশের শাসন। রাজু, এসব নেতারা শহীদের কাফন কিনতে কোটি কোটি টাকা কেলেঙ্কারি করে, শাসনের নামে যারা শোষণ করে তাদের জন্য আমরা কোনো ব্যবস্থা নিতে পারি না। কুত্তার মতো গলা ফাটিয়ে চিৎকার করি। আর তা না হলে যারা কোটি কোটি টাকার উপর কেলেঙ্কারি করে, কোটি কোটি টাকার চাকরি চুরি করে, কোটি কোটি টাকার রাস্তায় মেয়েগুলোকে রাস্তায় হাঁটিয়ে মারে, তাদের বিরুদ্ধে প্রতিবাদে গর্জনে পড়ে ওঠা তো দূরের কথা, যে সমস্ত দেশের নেতাগুলো আমাদের দেশের মাথায় পা দিয়ে সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে, সেই নেতাগুলো দেশের মানুষের সার্বভৌমত্ব রক্ষে রাজি। অথচ মন্ত্রিসভায় আঙুল তুলে ভাষণ দেয়। আমাদের একটাই লক্ষ্য, সমাজের উন্নতি, মানুষের নৈতিক চরিত্রের পরিবর্তন। ঠিক বলেছিস রে রাজু। বলতে পারিস আসমান, যাদের নিজের চরিত্রে ঠিক নেই, তারা কেমন করে সমাজের মানুষের নৈতিক চরিত্রের রাজু, আর আমরা তো সেই সুতের তলে গা ভাসিয়ে চলেছি। আমাদের মুখে শুধু একটাই কথা, কি দরকার এসবের মধ্যে নাক গলাবার, কিন্তু আমরা এটা বুঝি না যে আমাদের অজান্তেই আমাদের নাক গলছে। কেন বলবে না রে বন্ধু, কেন বলবে না? আমরা শুধু সমালোচনা করব, আলোচনা করব না। আমরা শিক্ষা বলতে শুধুমাত্র বৌদ্ধিক শিক্ষাকে বলবো। বলে গেছি শিক্ষার সেই সন্ধ্যা, শিক্ষা বলতে শুধুমাত্র বৌদ্ধিক শিক্ষা নয়, শিক্ষা বলতে শিক্ষা, শিক্ষা বলতে শিক্ষা, শিক্ষা বলতে আত্মার শিক্ষা। আমরা যার সঙ্গে দেখা হবে শুধু তার গুণগান করব, তার কাছে ভালো হব, আর সবাই খারাপ। আমাদের যতদিন না এই মানসিকতার পরিবর্তন ঘটছে, আমাদের সমাজের মানুষের নৈতিক চরিত্রের পরিবর্তন সম্ভব হবে না। রাজু, আমার কথা কে শুনবে? শুনবে যারা প্রকৃত মানুষ, যারা ধারক বাহক, তারা শুনবে। তারা কারা শুনবি? তবে শোন, গাহি তাহাদের গান, ধরণীর হাতে দিল জারানি, ফসলের ফরমান সর্বকিরান্ত কঠিন যাবে, নির্দয় মুঠি তলে ধরণী লজ্জা দেয়, জানি ধরে তুলে ফেলে বন্য সমাজ সন্তুল যারা মৃত্যু ভীষণ ভরা, যাদের
ঝলকাইলো লোকার রক্ত জমাট শীতল পূজার পাতান দেবী তারা রইল সমাজ ঝলকাইলো লোকার রক্ত জমাট শীতল পূজার পাতান দেবী রক্ত জমাট শীতল পূজার পাতান দেবী এবার আপনার রুপিয়ার বেগটা আনতে বলেন নবাব বাবু। এই নিন সে ঝুনঝুন বলা পুরো 15 লাখ। এবার আমার আসলে পাওনাটা মিটিয়ে দেন। কিন্তু ঝুনঝুন বাবু, তার আগে পুলিশের যেটা পাওনা সেটা আপনি আমাকে মিটিয়ে দিন। আরে দিবে দিবে। আরে আপনি যখন আমাদের সঙ্গে হাত মিলিয়েছেন তখন কেন দিবে না? সব কিছু দিবে। মদন গুপ্ত, এবার তাহলে তুমি বুঝেছো তো আদর্শের তরি ওই সতীর্থ নদীতেই ভালো, স্রোতের প্রতিকূলে নয়। নবাব, আমি দেখেছিলাম একটা বান ভাসি শ্যাওলা স্রোতের গতিতে প্রভাবিত হতে হতে যখন বরফের পাহাড়ের সঙ্গে দেখা হয়ে গেল, সে তখন তাকে জিজ্ঞাসা করলো আমি কে বলো তো। তখন সে কিন্তু কোনো উত্তর দিল না, শুধু বলল আমি একটা বান ভাসি শ্যাওলা, আমার কোনো অনুকূল নেই, কোনো প্রতিকূল নেই। এই অন্যায়ের সাথে আমাকে যেখানে বয়ে নিয়ে যায় আমি সেখানেই বয়ে বেড়াই। আরে আপনি দারুণ কথা বলেন মানে। আরে আপনারা এই বাঙালিরা কথার জন্যই আমার এত প্রিয় হয়ে আছে। আর इसीलिए हमें इस बंगाल में व्यवसाय करते आसिए मदन बाबू। अरे আপনি আমাদের পার্টিটা একটু এনজয় করে যাবে, তারপর আপনার সব পাওনা আমি মিটিয়ে দিবে। আর আমি তোমাদের শোকের সমুদ্রে ভাসিয়ে দেব। আর আমি আপনাদের সবাইকে মাল খাইয়ে সুখের সমুদ্রে মিটিয়ে দেবো। সবাইকে মধ্যে প্লিজ। এখনো আমার স্বপ্নে জানি ছিল না তো। ওই দেখুন নবাববাবু, আপনার স্বপ্নের রানী একেবারে হাজির হয়ে গেছে। তাহলে এবার শুরু করা যাক। ফুলদানিতে ফুল রয়েছে, পিয়ালাতে সুরা, পিয়ালাতে সুরা, রসের নাগরা আসলে কাছে, রসের নাগরা আসলে কাছে, দেবো আমি ধরা। ফুলদানিতে ফুল রয়েছে, পিয়ালাতে সুরা,
বঙ্গবন্ধু বাবু, আমি আপনার খদ্দেরের মনে রঞ্জন করতে পেরেছি তো? বলুন। তুমি আমাদের সবাইকে দিওয়ানা করে দিয়েছো। আজকে আমি আসছি, তোমার সঙ্গে মুলাকাত হবে। আসি আসি বঙ্গবন্ধু বাবু, আসি নবাব বাবু। আমার একটু তার আছে বুঝলে শুনি, আমি আসছি, কারণ সামনে তো নির্বাচন। এই সময় গরিব পাড়ায় যেতে হবে, কারণ যারা অসহায় তোমাদের মতো গরিব তাদের সেবা করতে হবে, তাদের উদ্ধার করতে হবে। আমি রমেশকে পাঠিয়ে দিচ্ছি, তুমি ওর সঙ্গে চলে যাবে, কেমন? আমি আসি। কি হলো নবাব বাহাদুর, তুমি এমন চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? কি ভাবছো আর কত নিচে নামবে? কিছু বলো নবাব বাহাদুর। কি করে বলবে, কি করে বলবে? আমি যে ওনার মনোরঞ্জনই করতে পারিনি, ওনার মন খুশি করতে পারিনি। মন? এই সমাজে মন বলে কিছু আছে যে আবার তুমি নতুন করে ভরাতে পারবে? নেই নেই নেই, এ সমাজে মন বলে কিছু নেই, নেই নীতি আদর্শ বলে কিছু নেই, নেই নীতি আদর্শ বলে কিছু নেই। তাহলে গরিবরা দিনের পর দিন গরিব হয়ে যেত না, আর বড় লোক না, আরো টাকার পাহাড় চলতো না। তাই তো এদেশের কিছু রাজনৈতিক নেতাদের মধ্যে এই দেশটা শেষ হয়ে যাচ্ছে। তাই তো প্রতিবাদ চাই, প্রতিবাদ। অহংকার করে বলছে তবে এদেশের বন্ধুবাদ, এদেশের যুব শক্তির দল আমার সঙ্গে এগিয়েছ। এবার তুমি বলো তো, তোমার নামটা কি? সে কি, আমি আপনার হয়ে কাজ করছি আর আমার নামটাই জানেন না? আমার নাম হচ্ছে শ্যামলী। তোমার ওই হাসিটা আমার বড্ড চেনা। চিনবেন চিনবেন, যে চাকে মধু আছে মধুকর ঠিক সেই চাকটাকে চিনবে। তুমি আমার সঙ্গে ওরকম ভাবে কথা বলবে না, তুমি আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলবে। ভদ্রভাবে কথা? তার মানে আপনার কথা অনুযায়ী নির্লজ্জের লজ্জা থাকা উচিত। নির্লজ্জের লজ্জা থাকে কিনা সেটা আমি জানি না, তবে তোমাকে দেখে আমার একটা অতীত দিনের কথা মনে পড়ে যাচ্ছে। আমাকে দেখে আপনার অতীত দিনের কথা? মানে আমি যখন একজনকে ভালোবেসেছিলাম, সত্যি তোমার মতো পারত। আমাকে সে বিয়ে করতে চেয়েছিল। আমি অর্থ আর আভিজাত্যের অর্থ হয়ে তার ভালোবাসাকে দুখাইয়ে মারিয়ে তাকে আমি প্রত্যাখ্যান করেছি। জানি না সে বেঁচে আছে কিনা। আচ্ছা, আপনি যাকে ভালোবেসেছিলেন তার গর্ভে কি আপনার সন্তান? হ্যাঁ, ঠিকই বলেছো, তার গর্ভে আমার সন্তান আছে। তুমি কি তাকে চেনো? চিনি না, তবে আপনি যদি নামটা বলেন তাহলে আমি খোঁজ করে দেখতে পারি। হ্যাঁ, তার নাম শিউলি। মানে আমি আসছি। যদি কখনো সন্ধান পাই তাহলে আপনাকে এমন ভাবে লাফিয়ে উঠলো কেন? তবে কি মেয়ে আমার শিউলি ছিল? না না, তা কি করে চিনবে? ও তো একটা ঘটিকা। আমি পিছন থেকে আপনাদের সব কথা শুনেছি। কি শুনেছো? তার মানে আপনি হচ্ছেন শিউলি দিদিমণির স্বামী। তাহলে তুমি শিউলিকে সন্ধান দিতে পারবে? হ্যাঁ জানি, ও এখন ওই পরমেশ বাবুর অপ্সরা মহলেই থাকে। আর যে মেয়েটা আপনার সামনে নাচ গান করে গেল ও শিউলি দিদিমণির মেয়ে শ্যামলী দিদিমণিকে ওই বঙ্গবন্ধু বাবুই জোর করে নাচ গান করতে বাধ্য করেছে। আর শিউলি দিদিমণিকে বঙ্গবন্ধু বাবুই
ক্ষণিকালয়ে এনে নরকুণ্ডের নায়িকা বানিয়েছে। তাহলে আমার জীবনে অশান্তির কারণ ওই বঙ্গবন্ধু। আচ্ছা আচ্ছা কৃষ্ণ, হ্যাঁ বলুন। তুমি কি একবার আমাকে শিউলির সঙ্গে দেখা করে দিতে পারবে? হ্যাঁ নিশ্চয়ই দেখা করিয়ে দেবো, তবে এখন হবে না। আপনি রবিবার দিন অপ্সরা মহলে আসবেন, আমি ঠিক আপনার সঙ্গে দেখা করিয়ে দেব। এখন আসছি, আর দেরি হলে ওই পরমেশ বাবু আবার চামচিকের মতো ডাক পারবে। আমি আসছি। বলি আবার নেই, আমি কি মানুষ না পিশাচ? না না, আমি মানুষ নই, আমি দানব। তাহলে কি করে পারলাম একটা জীবের জীবন নিয়ে ছেলেমেলে খেলতে? তাহার মোহে অন্ধ হয়ে আমি তাকে কি করে বাঁচিয়ে দিতে পারলাম? আমি টাকা চাই না, আর আমি টাকা চাই না। এবার আমি শুধু শান্তি চাই। আমরা সঙ্গে করে নিয়ে আসছি বস। এই না বস, তোমার শান্তি। না বাচ্চা না, আর আমি মদ খাবো না, আর আমি অর্থের লোভে ভালো না মানুষের সুখের শান্তির সংসার। আমি আমার ভালোবাসার মন্দিরে নতুন করে জ্বালবো প্রেমের প্রদীপ। বলো রাজু, তোমাদের রাম হুইস্কির বোতল কি আমাকে শান্তি ফিরিয়ে দিতে পারবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বস? আজকে এত টাকা কারবার হলো, অথচ আপনি বলছেন মদ খাবেন না? আমার মাথায় অর্থের নেশা চাপিয়ে দিস না। আমি টাকা চাই না, এবার আমি শান্তি চাই, শান্তি শান্তি। আজ থেকে আমি নবাব নই, আমি বসন্তের আকাশে শিউলির শান্তিময় হতে চাই। আমি শিউলির শান্তিময় হতে চাই। তুমি প্রদীপের কাছে একদম হাত মারতে যাবে না। ও একটা অপমানচক প্রতারক। আমাকে চাঁদা না করে অপমান করেছে। অপমান করলেও তো কিছু করার নেই বিউটি। প্রদীপের কাছেই তো আমাদেরকে বলতে হবে, প্রদীপকেই তো অনুরোধ করতে হবে। আর কিন্তু তুমি যদি এতে রাজি না থাকো, তাহলে চলো না হয় নার্সিং হোমে গিয়ে। অসম্ভব! আমি কোনো মতেই ভ্রূণ হত্যা করতে পারবো না। ভ্রূণ হত্যা যে মহাপাপ। ভ্রূণ হত্যা যে মহাপাপ সেটা তো আমি জানি, কিন্তু এইরকম একটা পরিস্থিতিতে এছাড়া উপায়টা কি? সঞ্জু তুমি আমি পারো না আমাকে একটা স্ত্রীর মর্যাদা দিতে। বিউটি, আমি অসহায় ভিখারিনী হয়ে তোমার কাছে একটু সিঁদুর ভিক্ষা চাইছি। একটা অসহায় পিতৃ পরিচয় শিশুর পিতার পরিচয় দেওয়ার জন্য আমি তোমার কাছে একটু সিঁদুর ভিক্ষা চাইছি। সঞ্জু পারো না তুমি আমাকে স্ত্রীর মর্যাদা দিতে পারো না। তুমি কেন না? আমি তোমাকে সিন্দুর ভিক্ষা দিতে পারবো না, কারণ তুমি যে আমার বন্ধু প্রদীপের প্রেমিকা। কিন্তু আমি তোমার বাবা কাকা বাবুকে কথা দিয়েছি বিউটিকে আমি বুক দিয়ে আঁকলে রাখবো। তাই এই সমাজ সংসারে যাতে তোমাকে লাঞ্ছিত অপমানিত হয়ে ঘুরে বেড়াতে না হয়, যাতে তোমার এই গর্ভের সন্তানকে সমাজ সংসারে বেজন্মা পরিচয় নিয়ে বেঁচে থাকতে না হয়, সেজন্য আমি তোমার ওই সন্তানের পিতৃ পরিচয় দিলাম। কিন্তু এই সমাজ জানবে যে তুমি আমার স্ত্রী, কিন্তু তোমার সঙ্গে আমার কোনোদিন কোনো দৈহিক সম্পর্ক থাকবে না। প্রদীপ যদি কোনোদিন ভুল বুঝে কোনোদিন ফিরে আসে, তো আমি সেদিন প্রদীপের কাছ থেকে সিন্দুর ভিক্ষা
তুমি শুধু তার বিনিময়ে একটি কাজ করো বিউটি, আমার আত্মীয় স্বজন সকলকে একটু ভালোবাসা দিও। আর আমি তোমাকে কথা দিচ্ছি, যদি প্রদীপ কোনদিন ফিরে না আসে তাহলে আমি আমার সারাটা জীবন তোমাকে উৎসর্গ করলাম। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়ে তুমি যে আমার প্রাণের চেয়ে তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এবার এবার তো হাসো, আনন্দের হাসি, একটু আনন্দের হাসি হাসো বিউটি। আরে কি এত আনন্দ হলো রে সঞ্জু, যে এত আনন্দের হাসি হাসছিস? কে মা তুমি? তোমাকে তো আমি চিনতে পারলাম না। এ আমার স্ত্রী বাবা। স্ত্রী মানে তোমার বৌমা। বৌমা? তুই আমাকে না জানিয়ে বিয়ে করেছিস? এত বড় স্পর্ধা তোর? কিছু মনে করো না বাবা, একটা বিশেষ পরিস্থিতিতে পড়ে আমি একে বিয়ে করতে বাধ্য হয়েছি। যে পরিস্থিতি হোক না কেন, আমাকে না জানিয়ে বিয়ে করা তোমার মোটেই উচিত হয়নি। উচিত হয়নি বাবা, কেন উচিত হয়নি? তুমি তো একজন সমাজসেবী, তুমি তো সমাজ সেবা করার জন্য, দেশ সেবা করার জন্য, অসহায়দের সাহায্য করার জন্য দেশ সেবার দীক্ষা নিয়েছো। আমি সেই তোমার ছেলে হয়ে যদি একটা অসহায় মেয়েকে সাহায্য করে থাকি, যদি এতটুকু বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করে থাকি, তাহলে আমার দোষটা কোথায়? দোষ? দোষ তোমার সর্বত্র। তুমি আমার কোনো উপকার করোনি, তুমি আমার অপকার করেছো জানো। আজকালকার দিনে তোমার যদি বিয়ে দিতাম তাহলে কত টাকা আমি পণ পেতাম। ছি ছি বাবা ছি, তুমি একজন সমাজসেবী হয়েছো, তোমরা ওই মঞ্চে মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছ যে পণ নেওয়া অপরাধ, বন্ধ অপরাধ, আপনারা কেউ পণ দেবেন না। অথচ সেই তুমি আজ নিজে দাঁড়িয়ে পণ চাওয়ার কথা বলছো, তোমার লজ্জা করছে না? চুপ করো, চুপ করো সঞ্জু, চুপ করো। তোমার বয়সটা অল্প তো, তাই বুঝতে পারছো না। শোনো, আমরা হলাম সমাজ দরদি, গরিব দরদি নেতা। মুখে আমরা যত দরদি কথাগুলো বলবো, গরিব মানুষ তত টপা টপ টপা টপ গিলবে। আর আমরা যা বলবো তারা তাই করবে। আর আমরা সমাজের উচ্চতলায় বসে সমস্ত সুখটুকু নিজেরা অর্জন করবো। এই দেখো না, এই দেখো আমরা কিন্তু এই শিল্পপতিদের বিরুদ্ধে লড়াই করছি, মানে শিল্পকে আনবার জন্য কথা রক্ত স্রোত করে দিচ্ছি। কিন্তু আমি বিদেশি কোম্পানি ট্যাম্পোয়ের সঙ্গে যুক্ত। বাবা ছি, আমার হাতে ঘৃণা হচ্ছে যে তুমি আমার বাবা। তার মানে তুমি আমাকে এতদিন যে ন্যায় নীতি আদর্শ শিক্ষা দিয়েছো, সেটা আসলে তোমার শিক্ষা নয়, সেটা তোমার সমাজ সেবার শিক্ষা নয়। সমাজ সেবার আড়ালে একটা সমাজ বিরোধী শিক্ষা। তুমি একটা সমাজ বিরোধী। না না সঞ্জু, না, বাবার সঙ্গে ওইভাবে কথা বলতে নেই। বাবাকে অপমান করা মানে নিজেকে অসম্মান করা। তুমি কি ভুলে গেছো? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তব। বাবা তুমি এখানে? হ্যাঁ, আমি দরজার পিছন থেকে তোদের সব কথাই শুনছিলাম রে মা। তোকে আমি বলেছিলাম তুই বড় হয়েছিস, নিজের ভালো মন্দ বুঝতে শিখেছিস। ওরে মা, এই সমাজের পথটা যে বড় পিছিল রে মা, এই সমাজের পথটা যে বড় পিছিল। তার মানে মদন বাবু, বৌমা আপনার মেয়ে? হ্যাঁ হ্যাঁ বঙ্গবন্ধু বাবু, ওই বিউটি আমার মেয়ে। ছোটবেলায় ওর মা মারা যায়, ওকে আমি অনেক দুঃখ কষ্ট করে মানুষ করেছি। তাই তো মায়ের অভাব ওকে আমি কোনোদিনই বুঝতে দিইনি। এবার বলুন
বঙ্গবন্ধু বাবু, আমার মেয়ের বিয়ের জন্য আপনি কত টাকা পঞ্চান? আপনি কি কথা বলছেন? এই ঘরে ঘরে ব্যাপার, এখানে পণের কথা আসছে কেন? হ্যাঁ শোনো শোনো, তুমি বৌমাকে নিয়ে ভেতরে যাও, আমি ততক্ষণে বিআই মশাইয়ের সঙ্গে একটু কুলাকুলিটা করে নিয়ে ভেতরে যাচ্ছি বাবা। তবে তুমি জানো, এরপর আর ওই পণের কথা নিয়ে কচলা কচলি করো না, তাহলে কিন্তু কেউ আমার থেকে খারাপ আর কেউ হবে না। এসো। বিআই মশাই, আপনার কাজ হলো জনগণকে শাসন করা, আর আমার কাজ হলো জনগণকে শোষণ করা। আমার কাজ এই সমাজ বিরোধীদের শাসন করা। ওটা তো বাইরের কথা, আর আমি যেটা বললাম সেটাই হচ্ছে ভিতরের কথা। বাইরের ভিতরে একটাই কথা, তাই যদি হয় তাহলে কিন্তু আপনার মেয়ের কপালে আমি সুখ জোটাতে পারবো না বিআই মশাই। মানে মানে আমি চাই, নবাব আমার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে, যেমন করে হোক নবাবকে আপনাকে টাইট দিতে হবে। দেওয়ার জন্য সেলাই রেঞ্জ হিসাবে আপনাকে আমি ব্যবহার করতে চাই। অসম্ভব যদি হয় তো অনেক কিছু সম্ভব আবার অসম্ভব হয়ে যাবে, তখন আপনার আর আপনার মেয়ের জীবনটা কিন্তু অতিষ্ঠ হয়ে যাবে। বঙ্গবন্ধু বাবু, বঙ্গবন্ধু বাবু, এ আপনি কি বলছেন? বঙ্গবন্ধু বাবু, আপনি কি বলছেন? ঠিক আছে ঠিক আছে বিআই মশাই, ঠিক আছে, আপনার কথাই হবে বিআই মশাই, আপনার কথাই হবে। এই শতাব্দীর শ্রেষ্ঠতম অন্যায়কে আমি অন্যায়ের সুতে বাঁচিয়ে দিয়ে আমি আমার মেয়ের সুখের জন্য আমি আমার ন্যায় নীতিকে, আদর্শকে আমি বিসর্জন দিলাম বিআই মশাই, আমি বিসর্জন দিলাম। আমি এখন আসি বিআই মশাই। এসো 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 বিআই মশাই, আসতে তো তোমাকে হবেই, কারণ এটা তো তোমার বিআই বাড়ি। আরে বিআই বাড়িটাই হবে তোমার আদর্শের হাড়িকে উপরি করার একমাত্র চাবি কাঠি। এই চাবি কাঠে দিয়ে ওই শালা নবাবকে আমি আমার হাতের মুঠোয় আনবো। তারপর ওই শিউলিকে আমি শরৎ আসবার আগেই একেবারে ফুটিয়ে দেব। আর আপনি এতদিন ধরে যে জীবকে সেবা করলেন, সেটা কি কম ধর্ম বলে কথা? এই দেখছি না, এই তুই আমাকে মাঝে মাঝে বুঝিস, জানিস, এই জন্য তোকে আমার খুব ভালো লাগে। আমার মুখে আয়, আরে আমার সোনা রে, সোনা রে। আরে পরমেশ বাবু, আরে কাকে বুকে জড়িয়ে ধরে প্রেয়ার করছেন? ওর মধ্যে কি আছে? আরে ঝুনঝুনি বাবু, আসুন 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 আসুন, এটা কি মনে করে আসুন আসুন আসুন। আপনারা তাহলে গল্প গুজব, আর আমি ওনার জন্য একটু ইয়ের ব্যবস্থা করি, কি বলেন খঞ্জনী বাবু? আরে এই তোমরা মানে বাঙালিরা কি সব উল্টা পাল্টা বলে না? আরে আমার নাম, আরে
পরমেশ বাবু, আমি আপনার থেকে ज़्यादा কামের মানুষ আছে और হ্যাঁ কামকে লিয়েই ইধার এসেছি। হ্যাঁ বলুন বলুন, আপনার কি কাজের দরকার বলুন, আমি সব করে দেবো। আরে আপনি কিছু করতে পারবেন না। আরে ও বঙ্গবন্ধু বাবুর সাথে আমার একবার মুলাকাত করার দরকার আছে। আমি समझा कि বঙ্গবন্ধু বাবু इधर में ही আছে, আর इसीलिए আমি इधर में ही চলে এলাম। আপনি ঠিক ভেবেছেন, আপনি ঠিকই ভেবেছেন। আসলে উনি তো গরিবের সেবক, সবসময় গরিব সেবায় ব্যস্ত থাকে আর কি। তাই এদিকে তো অনেক গরিবগুলো আছে, মাঝে মাঝে দিকে আসে, বইকে আসে আসে আসে। আরে কোন কি করে না করে, ও আপনার থেকে আমি ज़्यादा समझे, समझा? আপনি শুধু ও বঙ্গবন্ধু বাবু ইধার এলে একটু বলে দেবেন কি আমি একবার ওনার সাথে মুলাকাত করনে কে লিয়ে বলেছি। আমি শুধু শুধুই চলে যাবেন, একটু মজ মস্তি? नहीं नहीं नहीं, ও মौज मस्ती और एक दिन হবে। আজ আমার একটু তারা আছে, আজ আমি আসছি। কেমন আর হ্যাঁ দিমাগ করে ও বঙ্গবন্ধু বাবুকে বলে দেবেন কেমন। আসি, নমস্তে। শালা ভাগ্য যখন খারাপ হয়, ঘরের বউ শাড়ি থাকতে শাড়ি চায় না। শালা সকাল থেকে যদি টিপিয়ে টিপিয়ে একটি খদ্দের এলো, শালা নিজের কথা গড় 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 করে বলে গেল, একটা কথা বলতে দিল না গো। শালা কেসটা হতচ্ছাড়া, শুধু বাটটান ধরেছে, লোকলি আমাকেও কাজ করে গো। ওরে ও কেসটা, আরে হতচ্ছাড়া গেলি কোথারে? এ শালাকে নিয়ে আর চলবে না, একে আবার বাদ দেবো শালাকে। দেখি আমার কাজ করা যা বাবা, আরে গেল কোথায় সব? চামচিকেটাও নাই, আবার দাঁড় কাপটাও নাই, যত সব। এই যে দাদা বাবু, কি মনে করে? আমি একবার সামনে মায়ের সাথে দেখা করতে চাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি গিয়ে শিউলি দিদিমণিকে ডেকে দিচ্ছি। কেমন? এই কেষ্টুদা মানুষটা যে কি, আজ আমি তা বুঝতে পারলাম না। তুমি কেমন করে বুঝবে? 22টা বছর ধরে আমি যাকে বুঝতে পারলাম না, আর তুমি তো তাকে কয়েকদিন দেখছো। কয়েকদিন কেন বলছো মা? আজ তো প্রায় আমি 1 বছর ধরে দেখছি। তুমি আমাকে মা বলে ডাকলে কেন মা? আমি কি ভুল বলেছি? তুমি যখন সামনের মা, তখন তুমি তো আমারও মা। ছেলের একটা অনুরোধ তোমাকে রাখতেই হবে মা। বলো বাবা, কি অনুরোধ? তোমাকে তোমার এই ছেলের হাত ধরে ওই ভদ্র সমাজে গিয়ে নতুন করে নতুন জীবন শুরু করতে হবে। এই তুমি কি বলছো বাবা? সমাজ যদি তা মেনে নেবে না? কি সমাজের কথা ভেবে কি হবে? যেদিন তুমি অসহায় হয়ে পথে পথে ঘুরে বেরিয়েছিলে একটু নিরাপদ আশ্রয়ের জন্য, সেদিনকে এই সমাজ তোমাকে একটু শান্তির সন্ধান দিয়েছিল একটু সহায়তা দিয়েছিল, কি একটু নিরাপদ আশ্রয়? যে সমাজ তোমাকে গলিকা হতে বাধ্য করেছে, যে সমাজ তোমার ওই সমাজ বহির্ভূত জীবনের জন্য দায়ী, তুমি সেই সমাজের কথা ভেবে আমার সঙ্গে যেতে চাইছো না কেন মা? কিন্তু বাবা রাজীব, আমার জন্য যে তুমি সমাজের চোখে ছোট হয়ে যাবে। আমি ছোট হয়ে যাব সে কথা তুমি ভেবো না মা। মায়ের জন্য যদি ছেলে ছোট হয় আর তার জন্য যদি মা সুখী হয়, সেটাই তো সব থেকে ছেলের বড় পাওনা গো মা। এবার বলো মা, বলো তুমি আমার সঙ্গে যাবে? কথা দাও মা, তুমি কথা দাও। যাব। কথা দাও শিউলি দিদিমণি, তুমি কথা দাও। দিলাম, আমি কথা দিলাম, আমি যাব, আমি তোমার সঙ্গে যাব রাজীব, আমি তোমার
তোমার সঙ্গে যাব। তাহলে তুমি আমার সঙ্গে যাবে মা? কেষ্টরা সব ব্যবস্থা করে রেখো, আমি ঠিক সময়ে যথা সময়ে এসে আমি আমার মাকে নিয়ে যাব। ঠিক আছে দাদা বাবু, ঠিক আছে, আমি সব ব্যবস্থা করেই রাখবো। পাগল ছেলে আমাকে নিয়ে যাবে। রাজীবকে দেখলি না, আমি যেন কেমন একটা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি। ঠিক রক্তের সম্পর্ক থাকলে যেমন হয়, কিন্তু আমার দুর্গময় জীবনে সেই সুখটা বেশি দিন সইবে তো? অবশ্যই সইবে, কেন সইবে না? আর আমিও তোমার সঙ্গে এই নরক ছেড়ে চলে যাব। কোথায় যাবি রে কেষ্টা? এই নরক ছেড়ে যেদিকে দু চোখ যাবে সেই দিকেই আমি এই নরক ছেড়ে চলে যাব। বোকা, তুই একদম বোকা। যেখানে যাবি সেখানে কি এর থেকে বেশি সুখে থাকবি? আর শিউলি, তুমিও কি কেষ্টার সঙ্গে যেতে চাও নাকি? আপনার তাতে আপত্তি আছে নাকি? আরে আপত্তি থাকবে কেন? তুমি যাবে, যাও, কিন্তু একটা কথা মনে রেখো, আমি বঙ্গবন্ধু মিত্র, তুমি কিন্তু আমাকে চেনো না। সবাই আপনার মতন কিন্তু সাধু বেশি নারী লোভী শয়তান নয়। শয়তান? শয়তান? আজ তুমি আমাকে শয়তান বলছো, তাই না? এই শয়তান ছেলে বলে এখন তুমি পৃথিবীর আলো দেখছো। এই শয়তান ছেলে বলে তোমার মেয়েটা এখন যৌবনে পাপড়ি মেরেছে। এই শয়তানই ছিল বলে তুমি এখন আমার সামনে দাঁড়িয়ে বড় বড় লেকচার যাচ্ছ। লেকচার যাচ্ছে, তার বদলে তুমি আমার সর্বস্ব কিছু কেড়ে দিয়েছো। আমার উপকারের নাম করে ছোট নয়, তুমি আমাকে গণিকা সাজিয়েছো। আর আমিও এক্ষুনি পরমেশ বাবুর কাছে মুক্তি চেয়ে নেব। এই চিরদিনের জন্য মুক্তি চেয়ে নেব, চিরদিনের জন্য কেষ্টা মুক্তি পেলেও তুমি কিন্তু মুক্তি পাবে না। চোখ রাঙিয়ে বা ভয় দেখে আপনি আমাকে আটকে রাখতে পারবেন না। আমার হৃদয় দুর্বলতার সুযোগ দিয়ে আপনি আমাকে পশারিনী সাজতে বাধ্য করেছেন, কিন্তু আমি আর পশারিনী সাজবো না। এবার আমি পূজারিনী সাজতে চাই। পূজারিনী? তুমি যদি পূজারিনী সেজে যাও তাহলে আমার গরিব পূজার ভণ্ডামি যে ধরা পড়ে যাবে। তাহলে এখন উপায় কি হবে? তার আগে সোজা কথায় কাজ যদি না হয়, শান্তিময়ের সংসারে আমি আগুন ধরিয়ে দেব। সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে সেই পূজার উপাচার রাজীব। কিন্তু আমি যদি বেঁচে থাকি সেই আগুন আমি জল ঢেলে দেবো বঙ্গবন্ধু বাবু। আরে বিয়াই বসাইছে? আরে বাবা, ঘরে ঘরে অশান্তি করে কি লাভ? আপনি কেন বুঝছেন না যে যা কিছু করছি আপনার মেয়ের ভালোর জন্যই করছি? না বঙ্গবন্ধু বাবু, না। হাজার হাজার মেয়ের সর্বনাশ করে এই দুর্ভিক্ষের কালো বাজার থেকে আমার মেয়ের সুখ আপনাকে কিনতে হবে না। বাহ, হ্যাঁ, বাবা, আপনি বেশ সংলাপ সৃষ্টি করতে পারেন দেখছি। তাই কাজ করুন না, ওই আইনের পোশাকটা ছেড়ে এবার আপনি কলম ধরতে শিখুন। কারণ ওই আইনের পোশাক পরে আপনি তো কিছু করতে পারবেন না। দেখুন, যদি কলম ধরে একটু সমাজটাকে পরিবর্তন করতে পারেন। আসবে আসবে, খুব শীঘ্রই এই সমাজের পরিবর্তন আসবে। আর সেদিন কিন্তু আপনাদের মতো রাজনৈতিক নেতাদের হাতে ওই পুলিশ প্রশাসন বন্দী হয়ে থাকবে না। লক্ষ টাকার খাদ্য বস্ত্র মজুত করে কৃত্রিম দুর্ভিক্ষের সৃষ্টিও আপনারা করতে পারবেন না। দেখুন মিয়া মশাই, আদর্শ নিয়ে বেশি কচলা কচলি করবেন না। কারণ আদর্শ অনেকটা কাগজি লেবুর মতো, বেশি কচলা কচলি করলে না একেবারে তেতো হয়ে যায়। আমি বলছিলাম যে বেশি কচলা কচলি করলে ওই আদর্শে দটা বাদ দিয়ে না ধ হয়ে যায়। মানে আদর্শ মানে যার ধর থেকে মাথাটা নিজে থেকেই নেমে পড়ে। আপনি আমাকে মৃত্যু ভয় দেখাচ্ছেন? শুধু আপনাকে নয়, সেই সঙ্গে আপনার মেয়েকেও আমি মৃত্যু ভয় দেখাচ্ছি। বঙ্গবন্ধু বাবু, আপনি কি বলছেন বঙ্গবন্ধু বাবু? কে বলছি? আমার মেয়ে আপনার বৌমা, আপনার নিজের মেয়ের মতো। তার সম্বন্ধে এই সমস্ত কথা বলতেই আপনার লজ্জা করছে না বঙ্গবন্ধু বাবু? আপনার লজ্জা করছে না? সেই বঙ্গবন্ধু বাবু, লাজ লজ্জা ভয়
দিন থাকতে নয়। ওই লাজ লজ্জা থাকলে কখনো অর্থের শীর্ষে পৌঁছানো যায় না। আরে পাবে পাবে পাবে, সময় হলে তোমরা ঠিক ডাক পেয়ে যাবে। শোনো, তোমাদের একটা কাজ করতে হবে।